হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি 6th সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য সমালোচনা ধারা থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, বঙ্কিমচন্দ্র সমালোচনার কি উদ্দেশ্যের কথা বলেছেন তার মতের পর্যালোচনা করে সমালোচক হিসেবে তার গোত্রের পরিচয় দাও। স্টুডেন্ট, তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। উত্তরটি আমি শুরু করছি। প্রথমে আমাদের জানতে হবে সাহিত্য সমালোচনার প্রয়োজন। সমালোচনা শব্দের অর্থ সম্যক আলোচনা। ঠাকুরদাস মুখোপাধ্যায় সাহিত্য সমালোচনার প্রয়োজনীয়তা প্রসঙ্গে বলেছিলেন, কোন দ্রব্যের স্বরূপ নির্ণয় করিতে হইলে তাহার সমালোচনা করা প্রয়োজন। সমালোচনা চিন্তাশক্তি পরিচালনের নামান্তর। তার মতে সমালোচনা প্রধানত দুই প্রকার, যথা অ্যানালাইসিস বা বিশ্লেষণ, সিনথেসিস বা সংশ্লেষণ। সমালোচক বঙ্কিমচন্দ্র প্রধানত সংশ্লেষমূলক সমালোচনায় বিশ্বাসী ছিলেন। তবে বঙ্কিমচন্দ্রের সাহিত্য সমালোচনার মধ্যে বিভিন্ন দৃষ্টিকোণ পরিলক্ষিত হয়, যেমন ব্যাখ্যানমূলক, বিচারমূলক এবং আস্বাদনমূলক। এবার হচ্ছে সমালোচক বঙ্কিমচন্দ্রের উদ্দেশ্য। 1279 বঙ্গাব্দের কার্তিক মাসের বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমচন্দ্র অত্যন্ত সুস্পষ্ট ভাষায় তার সাহিত্য সমালোচনার উদ্দেশ্য সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, গ্রন্থকারের প্রশংসা বা নিন্দা সমালোচনার উদ্দেশ্য নহে, কেবল সে উদ্দেশ্য গ্রন্থ সমালোচনায় প্রবৃত্ত হইতে ইচ্ছুক নহে। এরপর ক্রমান্বয়ে তিনি তার সাহিত্য সমালোচনার উদ্দেশ্যগুলি ব্যক্ত করেছেন। গ্রন্থ পাঠ করিয়া পাঠক যে সুখ লাভ বা জ্ঞান লাভ করিবেন তাহা অধিকতর স্পষ্টীকৃত বা তাহার বৃদ্ধি করা। 2 নম্বর হচ্ছে, গ্রন্থকার যেখানে ভ্রান্ত হইয়াছেন সেখানে ভ্রম সংশোধন করা। 3 নম্বর, যে গ্রন্থে সাধারণের অনিষ্ট হইতে পারে সেই গ্রন্থের অনিষ্টকারিতা সাধারণের নিকট প্রতীয়মান করা। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করি ব্যাখ্যানমূলক সমালোচনার ধারায় বঙ্কিমচন্দ্র কবিতা, নাটক, মহাকাব্য প্রভৃতির ভাষা, ছন্দ, তাৎপর্য, কলাকৌশল, রস, লেখকের মানসিকতা ইত্যাদি পাঠকের কাছে তুলে ধরেছেন। বঙ্কিমচন্দ্রের লক্ষ্য এখানে পাঠকের আস্বাদন প্রক্রিয়াকে সহজতর গড়ে তোলা। বিচারমূলক সমালোচনার ধারায় বঙ্কিমচন্দ্র লেখকের সৃষ্টিকর্মের ভালো মন্দ, ত্রুটি বিচ্যুতি এবং গুণাবলী নির্দেশ করেছেন। এক্ষেত্রে তিনি সাহিত্যের ভালো মন্দ বিচার করে পাঠকের সাহিত্য রুচিকে গড়ে তোলার চেষ্টা করেছেন। এক্ষেত্রে তিনি কিছুটা নীতিবাদী। আস্বাদনমূলক সমালোচনার ধারায় তিনি সাহিত্য সম্পর্কে কোনো কঠোর রায় দেননি, বরং সাহিত্যকে এমনভাবে আস্বাদন করেছেন যা পাঠকের সাহিত্য পিপাসাকে নতুনভাবে উদ্দীপ্ত করে। তাকে অনুসরণ করে আমরা সাহিত্য সম্পর্কে নতুন করে ভাবতে শিখি, নতুনভাবে অনুপ্রেরণা লাভ করি। বঙ্কিমচন্দ্রের এই 3 রীতির সাহিত্য সমালোচনার মধ্যে আমরা যেসব পদ্ধতি অবলম্বন করতে দেখি তা মূলত 3 প্রকার, যথা ব্যক্তিপন্থী সমালোচনা, তুলনামূলক সমালোচনা এবং লেখকের জীবনী ভিত্তিক সমালোচনা। এরপরের পয়েন্ট হচ্ছে সমালোচক বঙ্কিমের নানা দৃষ্টিকোণ। বঙ্কিমচন্দ্র যেসব ক্ষেত্রে ব্যক্তিপন্থী সমালোচনায় বিশ্বাসী
সেসব ক্ষেত্রে তার ব্যক্তিগত অনুভূতি এবং অভিজ্ঞতাই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। নিজস্ব অনুভূতি এবং জীবন দর্শনের আলোকে তিনি সাহিত্য সমালোচনায় ব্রতী হয়েছেন। এক্ষেত্রে তার নিজস্ব ইমপ্রেশনটাই বড় কথা। এই ইমপ্রেশনের আলোকে ফুটে উঠেছে রসিকের আস্বাদন, যেমন জয়দেব ভোগ, বিদ্যাপতি, আকাঙ্ক্ষা ও স্মৃতি, জয়দেব সুখ, বিদ্যাপতি দুঃখ, জয়দেব বসন্ত, বিদ্যাপতি বর্ষা, জয়দেবের কবিতা স্বর্ণহার, বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষ মানা। এটা নেওয়া হয়েছে বিদ্যাপতি ও জয়দেব থেকে। তুলনামূলক সমালোচনার ধারা বঙ্কিমচন্দ্র থেকে শুরু হয়েছিল। বিভিন্ন দেশ ও কালের সাহিত্য পারস্পরিক তুলনা সাহিত্যকে সম্যকরূপে অনুধাবন করতে সাহায্য করে। দেশ কাল জাতির পার্থক্য সত্ত্বেও কিভাবে বিভিন্ন দেশের লেখকদের মধ্যে একটা মানসিক সহমর্মিতা ও সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়, এই পদ্ধতিতে তাকে স্পষ্ট করা হয়েছে। বিবিধ প্রবন্ধে বঙ্কিমচন্দ্র এই জাতীয় সমালোচনা করেছেন কালিদাসের শকুন্তলা ও শেক্সপিয়রের মিরন্দার মধ্যে। উভয়ে ঋষিকন্যা, প্রস্পেরো ও বিশ্বমিত্র উভয়ে রাজর্ষি, উভয়ে ঋষিকন্যা বলিয়া অমানসিক সাহায্য প্রাপ্ত। এ প্রসঙ্গে আরও উল্লেখ্য যে বঙ্কিমচন্দ্র নীলদর্পণ এবং আঙ্কেল টমস কেবিনের মধ্যে এক বিশেষ সাদৃশ্য খুঁজে পেয়েছেন। ফলত তিনি লিখেছেন, নীলদর্পণ বাংলার আঙ্কেল টমস কেবিন, টম কাকার কুটির, আমেরিকার কাফ্রিদিকে দাসত্ব ঘুচাইয়াছে, নীলদর্পণ নীলদাসদিকে দাসত্ব মোচনের অনেকটা কাজ করিয়াছে। পাশাপাশি বঙ্কিমচন্দ্র মনে করতেন সাহিত্য সৃষ্টির রহস্য লুকিয়ে থাকে লেখকের ব্যক্তিগত জীবনের মধ্যে। তাই সাহিত্য পাঠের নিবিড় উপলব্ধির জন্য সাহিত্যিকের জীবনী সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। এই ধারণা নিয়ে তিনি দীনবন্ধু মিত্র এবং ঈশ্বর গুপ্তের রচনার সমালোচনা করেছেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি জীবনীভিত্তিক সমালোচনায় বিশ্বাসী। দীনবন্ধু পরের দুঃখে নিতান্ত কাতর হইতেন, নীলদর্পণ এই গুণের ফল। কবিকে মরিলে কবি মার খুলিয়া রাখেন, জ্যাঠামশাই জুতা তিনি সমাজের জন্য তুলিয়া রাখিয়া ছিলেন, এখন সমাজকে পদতলে পাইয়া বিলক্ষণ উত্তম মধ্যম দিতে লাগিলেন। উপসংহার: বঙ্কিমচন্দ্র নিছক কলা কৈবল্যবাদে বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন সাহিত্যের উদ্দেশ্য মানব কল্যাণ, সৌন্দর্য সৃষ্টি এবং সমাজের মঙ্গল সাধন। তাই বিবিধ প্রবন্ধের এক স্থানে তিনি লিখেছেন, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্যজাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবেই অবশ্য লিখিবেন। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এরপরে আমি তোমাদের আরও অন্য বিষয় নিয়ে উপস্থিত হব। আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।